শরীরটা আর চলছে না। আর কত কাজ করব, আমাকে আবার আরো কত কাজ করতে হবে। কলপারে এক গাধা থালা বাসন পড়া আছে, ওগুলো মেজে ধুয়ে তারপর আবার ঘরটা ঝাড়ু দিতে হবে আর গোছাতে হবে। আমার সারাদিন একরত্তি বসার জো আছে? বাবা আমাকে কত বড় একটা দিব্যি দিয়েছিল, না হয় কোনোদিন বিয়েই করতাম না। সারা জীবন কুমারী থাকতাম আর পড়াশোনা করে বড় একটা চাকরি করতাম। কিন্তু কে শুনে কার কথা? বাবা তো আমার কোনো কথাই শোনেনি। একরকম আমাকে জোর করেই বিয়ে দিয়ে দিল। আমিও মেনে নিলাম সব কিছু, কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকেই বুঝতে পেরেছি বাস্তবতা কী জিনিস। আমার বড় যা আমাকে তো একটু সাহায্য করে না কোনো কাজে। সারা দিন আমি হাড় মাস কালি করে কাজ করতে থাকি। তবে এতে আমার কোনো কষ্ট নেই, শুধু তারা যদি আমাকে সম্মানটুকু দেয় তাহলেই হবে। কিন্তু তাদের আচার আচরণ দেখলে তো বোঝা যাচ্ছে সেটাও আমি পাওয়ার যোগ্য না। জানি না কার মনে কি আছে, তবে বিধাতা তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমাকে একটু সাহায্য করো সব সময়, যেন এই পরিবারের সাথে আমি মিশে থাকতে পারি। যাই, এখানে আর বসে থেকে লাভ নেই, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি, না হলে তো আবার শাশুড়ি মা খুবই চিল্লাপাল্লা করবে। আমি সব সময়ই চাই এই পরিবারের সবাই যেন আমাকে ভালোবাসে আর সম্মান করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তবে আমি আশা করি ভালো কিছুই হবে। মা দেখুন দেখুন, নবাব জাতির কি ভাব দেখুন, এখনো সে থালা বাসন মেজেই চলেছে। এই মেয়ে যদি এখনো থালা বাসন মেজেই যায় তাহলে রান্না বসাবে কখন? মা মা আপনি কিছু বলছেন না কেন? ওকে কিছু বলুন। এরকম ভাবে কাজ করছে যেন কোনোদিন কোনো কাজই করেনি, জমিদারের মেয়ে এসেছে। শোন শোন, এ বাড়িতে জমিদারগিরি খাটবে না একদম। কাজ করবি তবেই খাবার পাবি, তাছাড়া তোর কপালে পানিটুকু জুটবে না। শুনেছিস ছোট বউ, বড় বৌমা কি বলেছে? তোর এই কাজগুলো কচ্ছপের হাঁটার থেকেও আস্তে আস্তে করিস। এভাবে কাজকর্ম করলে না এই সংসারে কখনোই টিকতে পারবি না। আজ রাজু আসুক, তাকে আমি কিছু বলবো। বলবো যে তোর বউকে কি কিছু বলিস না যে এভাবে কেন কাজ করে? আমরা পছন্দ করে এনেছি তো কি হয়েছে? শাসন তো তোকেই করতে হবে নাকি? আমি এ কথা বলে দেব আমার রাজুকে। মা দয়া করে আপনি ওনাকে কিছু বলবেন না। আপনি তো জানেনই মা, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। যখন বাবার বাড়িতে ছিলাম তখন বাবা মা আমাকে দিয়ে অত কাজ কখনোই করায়নি। অনেক আদরের ছিলাম তো তাই। এখন কাজ করতে একটু দেরি হচ্ছে ঠিকই মা, কিন্তু আস্তে আস্তে আমি খুব তাড়াতাড়ি কাজ করে ফেলবো। এগুলো করতে আমার তো কিছুদিন সময় অবশ্যই লাগবে মা, এভাবে তো হবে না কখনোই। দয়া করে আপনার ছেলেকে কিছু বলবেন না, তাহলে খুব রাগারাগি করবে। দেখেছেন মা, তার কথা বলার ভাবভঙ্গি, মনে হচ্ছে আপনাকে শাসন করছে। এই শোন রাজুর বউ, তোর পরিবারে কি ছিলিস না ছিলিস সেটা এখানে এসে কথা বলবি না কখনোই। আমরা জানি তুই কিরকম ছিলিস, কোনো রাজকন্যা তো আর ছিলিস না। তোর ওই বাজে কথাগুলো শুনলে না আমার মাথাটা এমনিতেই গরম হয়ে যায়। এত কথা না বলে তাড়াতাড়ি কাজটা করে রান্নাটা চাপা গিয়ে, আমরা কি না খেয়ে থাকবো নাকি? আসলে মা আমার কি মনে হয় জানেন, ওর মা বাবা ওকে কিছুই শিক্ষা দেয়নি। সব দোষ তোর মা বাবার। তোর মা বাবার কাছ থেকে কিছু শিখে আসতে পারিসনি? আপা দয়া করে আমাকে যা ইচ্ছে তাই বলুন, আমার মা বাবাকে কিছু বলবেন না। আমার মা বাবা যদি আমাকে ভালোবেসে কাজ না করিয়ে থাকে সেটাতে তাদের কি দোষ? আচ্ছা মা, আপনি কি চাইবেন আপনার এত ভালোবাসার সন্তান সারাটা দিন কাজ করুক, যেখানে আপনি জানেনই যে আমার মেয়েকে অন্যের বাড়িতে কিছুদিন পর দিয়ে দিতে হবে? আপনিও তো একজন মা, তাই না? শোন মেয়ে, আমার কোনো মেয়ে নেই বুঝেছিস, আমার দুটোই মাত্র ছেলে। আমার এত আধিক্যতা করার সময় নেই বুঝেছিস। আমার যদি মেয়ে থাকতো না তাহলে তাকে দিয়ে সারাটা দিন কাজ করাতাম।
আর আমি কখনোই চাইতাম না যে আমার নিজের কখনো মেয়ে হোক। আমার বড় বৌমাই আমার মেয়ে, আমার বড় বৌমাই আমার সব। শোন মেয়ে, যদি এই সংসারে থাকতে চাস তাহলে আমাদের দুজনের কথা মতো চলতে হবে, না হলে কিন্তু তোর সাথে খুব খারাপ হবে, বুঝেছিস? খুব খারাপ হবে। না 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 মা, আমাকে এই সংসারে থাকতে দিন। আমি আপনাদের সকল কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো, কোনো ভুল কখনো হবেই না। আপনারা আমাকে কিছু দিন একটু সময় দিন, আমি সব কাজ খুব তাড়াতাড়ি শিখে ফেলবো। আমি চাই আমার সবটুকু ভালোবাসা আমার পরিবারের মাঝে বিলিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, এত ন্যাকামি করতে হবে না, কাজগুলো করে তাড়াতাড়ি আমাকে উদ্ধার কর। আমার ছেলেটা কিছুক্ষণ পর আসবে খেতে। সারাটা দিন যদি গাধার মতো খেটে সময় মতো খাবারটুকু না পায় তাহলে কেমনটা হয় বল তো তুই? শুনেছিস মা কি বলেছে? তো কাজগুলো তাড়াতাড়ি করে ফেল রাজকুমারী, বেশি ন্যাকামো করলে না তোর ওই নাকটা টেনে ছিঁড়ে ফেলবো। আমি কখনোই চাই না ওই রাজুর বউয়ের সাথে আমার শাশুড়ির কোনোদিনও মিল হোক। আমি আস্তে আস্তে শাশুড়ি মাকে ওর নামে বিষ ঢেলে দিচ্ছি। যদি কোনোভাবে ওই ছোট বউয়ের সাথে শাশুড়ির মিল হয়ে যায় তাহলে আমার সারে সর্বনাশ হয়ে যাবে। আমি মরে গেলেও চাই না আমার এই সহায় সম্পত্তি অন্য কারো হোক। শাশুড়ি মা আগেই বলেছিলেন ছেলে বৌমারা যদি ভালো হয় তাহলে সহায় সম্পত্তি তাদের নামে ভাগ করে দেবেন, কিন্তু একজন যদি ভালো আর একজন যদি মন্দ হয় তাহলে সহায় সম্পত্তি একজনই পাবে। তাই আমাকে যেভাবেই হোক শাশুড়ি মাকে আমার কবজায় করে রাখতে হবে সব সময়। আমি এখন এমন একটা পরিকল্পনা করেছি যেটা যদি শাশুড়ি মা করেন তাহলে আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। বাহ বাহ, আমার মাথায় এত বুদ্ধি আমি আগে কখনোই জানতাম না। যাই যাই, শাশুড়ি মার কানে বাকি বিষটুকু ঢেলে দিয়ে আসি এবং শিখিয়ে দিয়ে আসি কিভাবে কি করতে হবে। এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে আমায় দেখে কে? আমি হব এই ঘরের একমাত্র রানী। মা, আপনাকে যা শিখিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলুন, আপনার ছেলে বোধহয় এদিকেই আসছে। মা, শুরু করে দিন তাড়াতাড়ি। ও মা গো, আমায় মেরে ফেললো গো, রাজুর বউ আমাকে মেরে ফেললো। মা, তোমার কি হয়েছে? আর এভাবে কান্নাকাটি করছো কেন? মা, বলো না, আমাকে কেউ কিছু বলছো না কেন? বলো না কি হয়েছে। ভাবি, কি হয়েছে মায়ের, বলুন। আমি আর কি বলবো রে রাজু, যা বলার তোর বড় ভাবির কাছে জিজ্ঞেস কর। আমাকে মেরে ফেললো রে তোর বউ, মেরে ফেললো। ভাবি বলুন, মায়ের কি হয়েছে? মায়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কেন? যা হবার তাই হয়েছে। জানো কি হয়েছে? তোমার বউকে বলেছিল যে মা একটু রান্নাটা করবে, আমাদের শরীরটা একটু খারাপ লাগছে। এই কথা যখনই তোমার বউর কানে গেল, তোমার বউ কি করেছে জানো? হাতা খুন্তি দিয়ে তোমার মার মাথা ফাটিয়ে দিয়েছে। ঘরে গিয়ে দেখো রক্তের বন্যা বইছে। এখন তো মায়ের রক্ত একটু কমেছে পড়া, তবুও ডাক্তারের কাছে যেতে হবে। কি বলছেন এসব আপনি ভাবি? আমার বউ এতটা নৃশংস, এতটা নির্দয়? সে আমার মায়ের সাথে এরকম আচরণ করার সাহস কোথা থেকে পায়? আমি ওকে আজ দেখাচ্ছি মজা। ওকে ভুলিয়ে দেব ওর নাম কি, ওর 14 পুরুষের নাম আমি ভুলিয়ে দেব। মাকে আমি কত ভালোবাসি সেটা কেউ জানে না নাকি? তোমরা এখানে দাঁড়াও, আমি এখনই ওকে নিয়ে আসছি। ওকে তোমাদের সামনে বিচার করব। কত শখ করে ছেলেকে বিয়ে করিয়েছিলাম, ভেবেছিলাম বৌমা আমাকে খুবই ভালোবাসবে। এখন তো দেখা যাচ্ছে শেষমেশ বউয়ের হাতেই আমার মৃত্যুটা লিখা। রাজু রে বাবা, আমার মাথায় খুবই যন্ত্রণা করছে, খুবই যন্ত্রণা হচ্ছে রে বাবা। তবে বাবা, তোকে একটা কথা বলি, বৌমাকে কিছু বলিস না রে বাবা। তোর সংসারে আমার জন্য কেন ঝামেলা করতে যাবি বল? মা, তুমি একদম চুপ করো, আমি ওকে দেখাচ্ছি আজ মজা।
তোমার মতো ভালো মা এই পৃথিবীতে আর একটিও নেই। তোমাকে কেউ আঘাত করেছে আবার এতটা, তাকে আমি কখনোই ছেড়ে কথা বলবো না। বৌমা, আমার মাথায় খুবই যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না রে মা। তুমি এক কাজ করো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। রক্ত পড়া তো বন্ধই হচ্ছে না রে মা। হ্যাঁ হ্যাঁ মা, চলুন চলুন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করতে হবে মাথায়, তাহলে রক্ত পড়াটা একটু হলেও কমবে। ভাবি, আপনি এক কাজ করুন, মাকে নিয়ে ডাক্তারের কাছে যান, আর আমি এদিকটা একটু দেখছি। আপনারা এসে একটা সুসংবাদ খুব শীঘ্রই শুনতে পারবেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস? তুই কি জানিস না আমি আমার মাকে কত ভালোবাসি? তোর বিয়ে হয়েছে আমার সাথে 1 মাসও হলো না, এখনই তুই এই কর্মকাণ্ড শুরু করেছিস? এই মাত্র 1 মাসে যদি এরকম আচরণ করিস, তাহলে বাকি সারা জীবনে আমার ভাবি ভাই মাকে হারিয়ে ফেলবো। তুই রাক্ষসীর মতো আমার মাকে খেয়ে ফেলবি, বুঝেছিস? খেয়ে ফেলবি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি এরকম কিছুই করিনি মায়ের সাথে। তোমার মাকে তুমি যতটা ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি। আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দয়া করে আমাকে একটু বোঝো, আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। বিশ্বাস? আর তোকে? হা হা হা, তোর মতো মেয়েকে আমি কখনোই বিশ্বাস করব না। বিয়ের দিন তো আমাকে খুব করে কথা দিয়েছিলে যে আমাকে তুমি বিশ্বাস করবে। তোমার মা আর ভাবি মিথ্যে কথা বলছে, এই সংসার থেকে যেন আমি চলে যাই এটাই তারা চায়। আমি মায়ের আর ভাবির হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমি সব কাজ একসাথে করতে পারবো না, কারণ আমিও তো একটা মানুষ, আমাকে তো আস্তে আস্তে সকল কাজ শিখতে হবে। কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। আমার মা আর ভাবির নামে বাজে কথা বলা বন্ধ কর। তারা কেমন আমি খুব ভালো মতোই জানি, তোকে আমাকে কিছু বলতে হবে না। শোন, এখন তোকে যে কথা বলার জন্য এখানে ডেকেছি, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না, এখান থেকে চলে যা। ওগো, এসব কি কথা বলছো তুমি? এইরকম কথা বলো না। মিথ্যে ভুল বোঝাবুঝির জন্য আমার সংসারটাকে ভাঙতে দিও না। আমার মা বাবা এসব কথা শুনলে মারাই যাবে মনে হয়। কত স্বপ্ন আমি দেখেছি এই সংসারটাকে নিয়ে, তোমাকে, মাকে আর ভাবিকে নিয়ে। এগুলো দয়া করে ভাঙতে দিও না, আমাকে তুমি ছেড়ে দিও না। শোন, এরকম নেকা কান্না করলে আমার কখনোই তুই মন পাবি না। তোর পিঠে কিছুক্ষণ আগে 2 ঘা বসিয়েছি না, আরো 2 ঘা বসাবো। তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ, আমার বাড়িতে তোর মুখটাও আমি দেখতে চাই না। অসভ্য মেয়ে কোথাকার, মাকে কোনোদিনও তুই সম্মান করতে পারবি না, আমি যা বোঝার বুঝে গিয়েছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি একটা কথা বলে যাই, যে মিথ্যের জন্য আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মিথ্যের সত্যি একদিন সামনে আসবেই আসবে। আমি সেই দিনের অপেক্ষাতেই থাকবো। তুমি সবসময় সুস্থ থেকো, ভালো থেকো। হায়রে নিষ্ঠুর পৃথিবী, যার জন্য পরিবার পরিজন ছেড়ে চলে এলাম, সেই আমাকে আজ ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার আর যাওয়ার কোথাও জায়গা রইল না, কোথাও জায়গা রইল না। আমি যদি এখন আমার বাবার বাড়িতে যাই, বাবা আমাকে দেখি মনে হয় বাঁচবেন না। তিনি কত শখ করে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন জামাই বাবাজি কত ভালো মানুষ। হ্যাঁ, আমিও স্বীকার করি তিনি একজন ভালো মানুষ, কিন্তু মানুষের কুমন্ত্রণায় তিনি এখন আমার সাথে বাজে ব্যবহার করছেন। জানি না আমার ভাগ্যে কি আছে, তবে আমি আর বাড়িতে যাব না, কোথাও যাব না, এখানেই সারা জীবন থাকবো। এই জঙ্গলের ধারে নদীর পাড়েই থাকবো সারা জীবন। কত ভালোবাসতাম আমার সংসারটাকে, কিন্তু কেউ তো আমাকে সংসারে থাকতে দিলই না। কে তুমি মেয়ে, আমার নদীর ধারে বসে বসে কাঁদছো? তোমার বাড়ি কোথায়? আমাকে বলো, আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি। আর আমাকে ভয় পেও না, আমি একজন ভালো দৈত্য, আমি সবসময় ভালো মানুষকেই দেখা দেই। আমি এক হতভাগা স্ত্রী দৈত্যমশাই। আমার স্বামী
তার মা আর ভাবির কুমন্ত্রণায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাকে কেউ ভালোবাসে না, কেউ সহ্য করতে পারে না, সবাই শুধু ঘৃণা করে। আমি চাইতাম বিয়ের পর সবার সাথে মিলেমিশে কাটাবো, কিন্তু হলো তার উল্টো। বাবা মা আমাকে কত ভালোবাসতো, কিন্তু এখানে এসে কারো ভালোবাসা আমি পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন এই নদীর পাড়েই থেকে যাব, বাড়িতে আর যাব না। তোমার মতো ভালো একটা মেয়েকে এভাবে কেউ কষ্ট দেয়? আসলেই সমাজের মানুষজন দিন দিন খুবই স্বার্থপর হয়ে যাচ্ছে। তারা শুধু নিজেরটা ভালো বোঝে, নিজে কিভাবে ভালো থাকতে পারে সেটাই সবসময় কামনা করে। তবে তুমি হার মেনো না মেয়ে, আমি তোমাকে একটা বর দেব। কি বর আমাকে দেবেন দৈত্য মশাই? দয়া করে আমাকে বলুন। তোমাকে আমি এই আশীর্বাদ করলাম যে তোমার ইচ্ছে মতো তুমি তোমার আকৃতিকে অনেক বড় পরিমাণে করতে পারবে আর মানুষকে শিক্ষা দেবে। এটা খুবই একটা ভালো বর, আপনাকে অনেক ধন্যবাদ দৈত্য মশাই। এটা প্রয়োগ করে আমি মানুষের মিথ্যেকে সত্যে পরিণত করতে পারবো। আমি তাহলে এখন কি করব দৈত্য মশাই? এখন তুমি বাড়িতে যাও আর আমি যা যা বলবো তাই তাই করবে। তোমার সংসারে কোনো দিনও সমস্যা হবে না। মা মা দেখুন, ওই অসভ্য মেয়েটা আবারও বাড়িতে ফিরে এসেছে। আপনার ছেলে না ওকে তাড়িয়ে দিয়েছিল, ও আবার কোন সাহসে এই বাড়িতে এসেছে? ওকে তাড়াতাড়ি জিজ্ঞেস করুন মা। আমি তো ভেবেছিলাম তুই কোথাও পড়ে মরে যাবি, কিন্তু তুই এখন কোথা থেকে উঠে এসেছিস? আমার সাথে তোমরা একটু মুখটা সামলেই কথা বলো। আমি আর তোমাদেরকে ভয় পাই না, অনেক তোমাদেরকে ভয় পেয়েছি। ভয় পেলেই আরো তোমরা ভয় দেখাও। আর মা, আপনার না মাথা ফেটে গিয়েছিল, তো মাথা ফাটা কোথায় এখন? মাথা তো সব ঠিকঠাকই আছে। আর আমাকে তাড়াতাড়ি বলুন আমার স্বামী কোথায় গেছে? আপনারা অভিনয় খুব ভালো মতোই জানেন। এই অভিনয়ের সমাপ্তি আজ আমি করবই করব। আমার ছেলে শহরে গিয়েছে আর আমরা অভিনয় করেছি তো করেছি। তুই কি করতে পারবি আমাদেরকে? তোর কাছে কি প্রমাণ আছে যে আমরা অভিনয় করছি? তোকে আমরা একদম সহ্য করতে পারি না, তাই আমরা এই অভিনয় সাজিয়েছিলাম, বুঝেছিস? আমিও সব আগে থেকেই জানতাম যে আপনারা আমাকে চক্রান্ত করে এই বাড়ি থেকে তাড়াচ্ছেন। হ্যাঁ, চক্রান্ত করেছি। এখন তুই আমাদের কি করবি সেটা আগে বল। এবার এসেছিস তো ভালোই হয়েছে, এবার আমাদের দুজনের হাতেই তোর মৃত্যুটা লেখা আছে। বড় বৌমা, ঘর থেকে একটু কেরোসিন আর একটু আগুন জ্বালিয়ে আনো তো, ওর গায়ে আজ আগুন দেব আমরা। আমি কিন্তু এখনো ভালো মতো কথা বলছি, ভালোই ভালোই বলছি। আপনার ছেলের কাছে স্বীকার করুন যে এটা চক্রান্ত ছিল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। স্বীকার আমরা করব না। কি করবি? হ্যাঁ, কি করবি আমাদেরকে? কি করব? তাহলে এই দেখো, আজ তোমাদের দুজনকে আমি খেয়ে ফেলবো। আমার কথা যদি তোমরা না শোনো, আমাকে যদি আরেকটু রাগাও, তাহলে কিন্তু তোমাদের মৃত্যু হবে আমার পায়ের নিচে পিষে পড়ে। ও বাবা 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 গো, ছোট বৌমা, তুমি এত বড় দৈত্যের মতো বড় কি করে হয়ে গেলে? ছেড়ে দাও, আমাদের দুজনকে ছেড়ে দাও, আমরা সব কিছু স্বীকার করব। আমি রাজুকে এখনই খবর পাঠিয়ে শহর থেকে গ্রামে আনছি। আমি সকল কিছু খুলে বলবো। আমাদেরকে দয়া করে মেরো না বৌমা, আমাদেরকে ছেড়ে দাও। আমি কিন্তু আপনাদের মতো নির্দয় নই, না হলে এখনই পায়ের নিচে পিষে মেরে ফেলতাম। তবে শেষ একটা কথা বলে রাখি, আরেকবার যদি কখনো আমার নামে চক্রান্ত করেছেন আপনারা, তখন আপনাদের হবে সেদিন শেষ দিন। বৌমা, যতদিন বেঁচে আছি তোমার পায়ের নিচে আমরা পড়ে থাকবো। কোনো দিনও চক্রান্ত তো দূরের কথা, তোমার দিকে চোখ তুলেই কথা বলবো না। ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাড়াতাড়ি তোমার ছেলেকে খবর পাঠাও, এখনই সব কিছু স্বীকার করো। না হলে যদি না স্বীকার করো, তাহলে তো জানোই কি অবস্থাটা তোমাদের হবে।
জানি জানি মা, জানি, আমি সব কিছুই জানি। তুমি আজ থেকে আমার ছোট বৌমা না, তুমি আমার পেটের মেয়ে, আমার আপন মেয়ে। আজ থেকে আমি আর বড় বৌমা মিলে সকল কাজকর্ম করব, আর তোমাকে পায়ের উপর পা তুলিয়ে খাওয়াবো। ক্ষমা করো মা, ক্ষমা করো আমাদেরকে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার থেকে সব সময় একটা কথা মনে রাখবেন, সংসারে অশান্তি করলেই আমার হাতেই আপনাদের মৃত্যু হবে। আপনাদের মতো লোকদেরকে ভালোবাসা দিয়ে না বুঝিয়ে শিক্ষা দিলেই তবেই আপনাদের বুদ্ধি হয়, এর আগে নয়।